এর আগের দিন তোমাদের আমি ভৌম জলস্তর, অ্যাকুইফার এগুলো পর্যন্ত পড়িয়েছিলাম। এরপরে আমি আজকে পড়াবো বিভিন্ন প্রকার প্রস্রবণ, ডিফারেন্ট টাইপস অফ স্প্রিংস। তো প্রথমে জানতে হবে প্রস্রবণ কাকে বলে। ভূপৃষ্ঠের কোনো অংশ দিয়ে ভূগর্ভের জল স্বাভাবিক গতিতে বের হলে তাকে প্রস্রবণ বলে। যেমন কোনো পাম্প বা কোনো ডিপ টিউবওয়েল কোনো কিছু ছাড়াই যখন স্বাভাবিক গতিতে অটোমেটিক্যালি বেরোয়, কোনো হয়তো একটা নল বসিয়ে দেওয়া হলো, ভূপৃষ্ঠের জল এত প্রেসারে থাকে তলায়, স্বাভাবিক গতিতে বেরোয়। কোনো পাম্প বা কোনো ডিপ টিউবওয়েল কিছু পাওয়ার ছাড়াই বেরোয়, তাকে প্রস্রবণ বলা হয়। এই জল কখনো ধীর গতিতে, কখনো প্রবল বেগে ভূপৃষ্ঠে বের হয়ে আসে। প্রস্রবণের উৎপত্তি ও বিকাশ কতগুলি প্রাকৃতিক কারণের ওপর নির্ভরশীল। সেগুলো কি কি? শিলাস্তরের প্রকৃতি, শিলাসমূহের পারস্পরিক অবস্থান, ভূমিভাগের ঢাল, শিলাস্তরের চ্যুতি ও দারণের অবস্থান। চ্যুতি দারণ মানে ওই ফাটা থাকতে হবে আর কি, ফাটা থাকে যখন। ভৌমজলের চাপ ও অবস্থিতি, ভৌমজল তলায় কীরকম প্রেসারে আছে তবে তো সেটা বেরিয়ে আসে। এই যে কয়েকটা কারণের ওপর নির্ভর করে। শিলাস্তরের প্রকৃতি, কেমন শিলা, শিলার পারস্পরিক অবস্থান, কোনটা কোন শিলা কীভাবে অবস্থান করেছে, প্রবেশ্য অপ্রবেশ্য, এই সমস্ত কারণের ওপর ভৌমজল প্রস্রবণ মানে সৃষ্টিটা নির্ভর করে। অনেক সময় একটি রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ দেখতে পাওয়া যায়, একে প্রস্রবণ রেখা বলে। তাহলে প্রস্রবণ কাকে বলে? যখন কোনো অংশ দিয়ে ভূগর্ভের জল স্বাভাবিক গতিতে বের হয় তখন তাকে প্রস্রবণ বলে। আচ্ছা, আর কি? প্রস্রবণ রেখা হচ্ছে যখন অনেক সময় একটি রেখা বরাবর অনেকগুলো প্রস্রবণ দেখা যায়, একে প্রস্রবণ রেখা বলা হয়। সাধারণত ভৃগুতট রেখা, চ্যুতি রেখা বা অননুক্রম তল বরাবর প্রস্রবণ রেখা সৃষ্টি হয়। ভারতের চাইবাসা, আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব ঢাল, ইংল্যান্ডের নর্থ রিডিং প্রভৃতি স্থানে এই প্রস্রবণ রেখা আছে। একটা রেখায় অনেকগুলো প্রস্রবণ আছে, তাকে প্রস্রবণ রেখা বলা হয়। এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রস্রবণের শ্রেণী বিভাগ। কী কী ধরনের প্রস্রবণ আমরা প্রকৃতিতে দেখতে পাই। প্রস্রবণ থেকে জলপ্রবাহের ধরন, উষ্ণতা, জলের উষ্ণতা, গুণমান, শিলার গঠন ইত্যাদি সূচকের ওপর ভিত্তি করে প্রস্রবণের শ্রেণীবিভাগ করা হয়। তাহলে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুসারে এর শ্রেণীবিভাগ করা হয়। প্রস্রবণে জলধারার স্থায়িত্ব অনুসারে, তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি না, জলধারার স্থায়িত্ব। জলের প্রস্রবণের যে জল সেটার স্থায়িত্ব কেমন, সেটা অনুযায়ী দু প্রকারের। একটা হচ্ছে অবিরাম প্রস্রবণ আর একটা হচ্ছে সবিরাম প্রস্রবণ। অবিরাম প্রস্রবণ, অবিরাম নামটা শুনেই বোঝা যাচ্ছে পার্মানেন্ট স্প্রিং। যেসব প্রস্রবণ থেকে সারা বছর জল বের হয় সেগুলোকে অবিরাম প্রস্রবণ বলে। সম্পৃক্ত স্তর বেশি বিস্তৃত হলে প্রস্রবণ স্থায়ী হয়, তখন অবিরাম প্রস্রবণের উদ্ভব হয়। তাহলে অবিরাম মানে যার কোনো বিরাম নেই। যখন সম্পৃক্ত স্তর স্থায়ী সম্পৃক্ত স্তর বেশি বিস্তৃত হয় তখন এটা হয়। দেখো এখানে একটা ছবি দিয়ে দিয়েছি, ছবিটা একটু দেখো। এখানে বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর, এখান দিয়ে ভ্যারোস জল এখানে ঢুকছে, এখানে অপ্রবেশ্য, তলায় আর যেতে পারছে না। এইখানে যদি তোমার এখানে অবিরাম প্রস্রবণ দেখা যায়, কারণ এই যে স্থায়ী সম্পৃক্ত স্তর এইটা, এখানে নলকূপ খুঁড়লে, এখানে কোনো পাইপ দিলে বা করলে বা কোনো ফাটল দিয়ে জল বেরোতে থাকে, এটা হচ্ছে অবিরাম প্রস্রবণ। আচ্ছা, সবিরাম কোনটা? সবিরাম মানে বিরাম নিয়ে, মাঝে মাঝে বেরোয়। এটা যে সমস্ত প্রস্রবণ থেকে শুধুমাত্র আর্দ্র ঋতুতে জল প্রবাহিত হয়, মানে বর্ষাকালে বা আর্দ্র ঋতুতে জল প্রবাহিত হয় এবং বছরের অন্য সময় শুকিয়ে যায়, তাকে সবিরাম প্রস্রবণ বলে। যেমন এই যে এই ছবিটা দেখো, এখানে বৃষ্টি যখন হচ্ছে তখন এই স্থায়ী সম্পৃক্ত স্তরে জল আসছে। এখানে দেখো জলটা শুধু বর্ষাকালে থাকছে, অন্য সময় কিন্তু এটা সরু, দেখেছো কত থাকে না। ওই জন্য যখন বৃষ্টি হয়, আর্দ্র ঋতু, তখন এখানে প্রস্রবণ দেখা যায়, এটাকে সবিরাম প্রস্রবণ বলে। আচ্ছা, সেকেন্ড কি? তাহলে প্রথম হলো প্রস্রবণে জলধারা স্থায়িত্ব অনুসারে, সেকেন্ড হচ্ছে প্রস্রবণে জলের উষ্ণতা অনুসারে। প্রস্রবণে জলের উষ্ণতা অনুসারে প্রস্রবণ তিন প্রকার। জলের উষ্ণতাটা কেমন? উষ্ণ প্রস্রবণ, গাইজার বা গিজার, আর শীতল প্রস্রবণ। তাহলে কি কি? উষ্ণ প্রস্রবণ,
কি করে দেখা যায় উষ্ণ প্রস্রবণ? ভৌম জল অনেক সময় ভূগর্ভের অনেক গভীর স্থানে পৌঁছলে সেখানকার তাপে জল 37 ডিগ্রি সেন্টিগ্রেড তার বেশি বা তার বেশি উষ্ণ হয়, যখন ভূগর্ভের স্তর অনেক নিচে পর্যন্ত পৌঁছে যায়। যে দেখেছো এখানে আগ্নেয়প্রিয়ম বা উষ্ণ শিলা আছে, এই ভূগর্ভের যে স্থায়ী সম্পৃক্ত স্তরটা, এই শিলা এখান দিয়ে যাচ্ছে, তাহলে কী হচ্ছে, এইখানটা গরম হয়ে যাচ্ছে জলটা। আর এই উষ্ণ জল ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে, এই জল যখন এই ফাটল দিয়ে বেরোচ্ছে সেটা উষ্ণ প্রস্রবণ হয়ে যাচ্ছে। যেমন বক্রেশ্বরে গিয়ে দেখবে তোমরা, বক্রেশ্বরে একটা উষ্ণ প্রস্রবণ আছে, রাজগীর, সিমলা প্রভৃতি স্থানেও দেখা যায় উষ্ণ প্রস্রবণ। তাহলে কী করে হয় বুঝতে পারলে, যে যখন ভূগর্ভের অনেক গভীরে পৌঁছায় সেখানকার উষ্ণতায় জলটা গরম হয়ে যায়। নেক্সট হচ্ছে গাইজার বা গিজার। হ্যাঁ, গাইজার বা গিজার এক প্রকার উষ্ণ প্রস্রবণ। এই প্রস্রবণে কী হয় না, উষ্ণ প্রস্রবণে জল ও বাষ্প নিয়মিতভাবে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা অন্তর স্তম্ভাকারে ওপরের দিকে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়। হ্যাঁ, এটা ফোয়ারার মতো গরম জল বাষ্পসহ ফোয়ারার মতো বেরিয়ে যায়। হচ্ছে গাইজার বা গিজার। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল, এটা শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট করে রাখবে, এই যে ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল একটা গিজার। হ্যাঁ, এখানে জল কয়েক মিনিট অন্তর অন্তর ফোয়ারার মতো গরম জল বেরোয়। গিজার একটি আইসল্যান্ডের শব্দ। গাইজার বা গিজার কথাটির অর্থ প্রবল বেগে বেরিয়ে আসা। এখানে গাইজার দেখো দেখাচ্ছে বৃষ্টিপাত, এর উষ্ণ শিলার সংস্পর্শে আছে। হ্যাঁ, দিয়ে তারপর এখানে গিজার বা গাইজারের সৃষ্টি হচ্ছে। এই যে তোমার এখানে বৃষ্টি হচ্ছে, এখানে সম্পৃক্ত স্তর রয়েছে, আর এখানে দেখো উষ্ণ শিলা, এই যে নিচেরটা এটা হচ্ছে উষ্ণ শিলা। এই উষ্ণ শিলায় এই স্থায়ী সম্পৃক্ত স্তরের জলটা এখানে গরম হয়ে যাচ্ছে, দিয়ে এইখান দিয়ে বেরোচ্ছে। নেক্সট হচ্ছে প্রস্রবণের জলে, আচ্ছা আরেকটা যে আমি মিস করলাম হচ্ছে শীতল প্রস্রবণ। তাহলে ওটা হলো উষ্ণ প্রস্রবণ, গাইজার বা গিজার, শীতল প্রস্রবণ। জলের উষ্ণতা অনুসারে এই তিনটে। শীতল প্রস্রবণ কি, যে সমস্ত প্রস্রবণ থেকে শীতল জল উষ্ণতা 36 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, হ্যাঁ, নির্গত হয়, তাকে শীতল প্রস্রবণ বলে। যেমন উত্তরাখণ্ডের সহস্রধারা প্রস্রবণ, এটা হচ্ছে শীতল প্রস্রবণ। শর্ট কোশ্চেনে উদাহরণ আসতে পারে যে উত্তরাখণ্ডের সহস্রধারা কীরকম টাইপের প্রস্রবণ, বা একটি শীতল প্রস্রবণের নাম করো, একটি গাইজারের নাম করো, তখন এগুলো উদাহরণগুলো মনে রাখতে হবে। এবার প্রস্রবণের জলে খনিজ সম্পদ, খনিজ উপাদান অনুসারে। খনিজ প্রস্রবণ, যে প্রস্রবণের জলে প্রচুর পরিমাণে খনিজ আছে, যেমন প্রতি লিটার জলে 1 গ্রামের বেশি খনিজ দ্রবীভূত থাকে, সেগুলোকে খনিজ প্রস্রবণ বলে। যেমন বক্রেশ্বর বা রাজগীরের প্রস্রবণ, এগুলো বলে স্নান করলে চর্মরোগ হয় না। খনিজ প্রস্রবণের কাছে স্বাস্থ্যনিবাস বা স্পা শহর গড়ে ওঠে, যেমন ইংল্যান্ডের চেলটন স্পা। আর একটা হচ্ছে স্বাদু জলের প্রস্রবণ, যে সমস্ত প্রস্রবণ জলে দ্রবীভূত খনিজ পদার্থের পরিমাণ কম, প্রতি লিটার জলে খনিজ পদার্থের পরিমাণ 1 গ্রাম বা তার কম, তাকে স্বাদু জলের প্রস্রবণ বলে। এরপর হচ্ছে ভূ অভ্যন্তরে শিলার গঠন ও শিলার প্রকৃতি অনুসারে 7 প্রকার, শিলার গঠন অনুসারে ও প্রকৃতি অনুসারে। ভৃগুতট পাদদেশ প্রস্রবণ। ভৃগুতটের পাদদেশে বিশেষত চুনাপাথর বা চক দিয়ে গঠিত অঞ্চলে অপ্রবেশ্য কাদা পাথর ও প্রবেশ্য বেলে পাথর ও চুনাপাথরের সংযোগস্থলে ভৃগুতট প্রস্রবণ। ভৃগুতট মানে এই যে লম্বা হয়ে পাহাড়টা এসে এইখানে ঢালু হয়েছে, এই জায়গাটা হচ্ছে ভৃগুতট। এইখানে কি আছে না, অপ্রবেশ্য কাদা পাথর আর প্রবেশ্য এই যে বেলে পাথরের স্থায়ী সম্পৃক্ত স্তর আছে, এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলে এইখানে যে প্রস্রবণ হয় তাকে ভৃগুতটের পাদদেশ প্রস্রবণ বলে। যেমন দেরাদুনের সহস্রধারা প্রস্রবণ, এরকম ভৃগুতট পাদদেশ প্রস্রবণ। নতিঢাল প্রস্রবণ, প্রবেশ্য অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থল যদি নতিঢালে উন্মুক্ত হয়, এই যে প্রবেশ্য আর অপ্রবেশ্য শিলাস্তর, এটা অপ্রবেশ্য আর এটা প্রবেশ্য, এই যে একটা এটি নতির মতো ঢাল রয়েছে, এই যে নতির ঢাল, এইখানে যেখানে মিলিত হলো এই জায়গায় যে প্রস্রবণ সৃষ্টি হয় তাকে নতিঢাল প্রস্রবণ বলে। চ্যুতি ও দারণ প্রস্রবণ, চ্যুতির ফলে কোনো শিলা প্রবেশ্য শিলাস্তর যদি অপ্রবেশ্য শিলাস্তরের ওপর গিয়ে পড়ে, হ্যাঁ দেখো এখানে একটা চ্যুতি ও দারণ, এখানে ফল্ট হয়েছে, চ্যুতি হয়ে গেছে, এখান থেকে অংশটা গিয়ে এখানে পড়েছে, তাহলে কোনো প্রবেশ্য শিলাস্তর যদি কোনো অপ্রবেশ্য, এই প্রবেশ্য শিলাস্তর অপ্রবেশ্য শিলাস্তরের ওপর গিয়ে পড়েছে এবং ওপর গিয়ে পড়ে, তাহলে প্রস্রবণের সৃষ্টি হয়, তাকে চ্যুতি প্রস্রবণ বলে। আবার শিলাস্তরের দারণের মধ্যে দিয়ে জল প্রবেশ করে কোনো অনুকূল স্থান বরাবর সেই জল নির্গত হয়। শিলাস্তরে যে দারণ আছে, হ্যাঁ সেই দারণ
ফাটল, তার মধ্যে দিয়ে জল প্রবেশ করে কোনো অনুকূল স্থানে বেরোলে তাকে চ্যুতি প্রস্রবণ বা দারুণ প্রস্রবণ বলা হয়। মধ্যপ্রদেশের অমরকণ্টকের সোনামুড়া প্রস্রবণ। ডাইক প্রস্রবণ, কোনো ডাইক বা সিল প্রবেশ্য শিলাস্তরকে ছেদ করলে যে প্রস্রবণ হয়, যে ডাইক, হ্যাঁ, আগ্নেয়শিলা যখন ভেতরে এরকম লম্বালম্বিভাবে জমে যায়, ডাইক, এ যখন কোনো স্থায়ী সম্পৃক্ত স্তরকে ছেদ করে, তারপরে এই যে এখানে যে প্রস্রবণ হয়েছে এটা হচ্ছে ডাইক, এই স্থায়ী সম্পৃক্ত স্তরের মধ্যে আছে, তাহলে ছেদ করেছে, তখন এইখানে ডাইক প্রস্রবণ গড়ে উঠেছে। সমান্তরাল প্রস্রবণ, সমান্তরাল শিলাস্তরের মধ্যবর্তী প্রবেশ্য শিলাস্তর থাকলে সমান্তরাল তাতে জল সঞ্চিত হয়ে যেসব প্রস্রবণ গঠন করে। এই সমান্তরালভাবে শিলাস্তরগুলো আছে, তার মধ্যে স্থায়ী সম্পৃক্ত স্তর আছে, এখানে যে প্রস্রবণ তৈরি হয় তাকে সমান্তরাল প্রস্রবণ বলে। হ্যাঁ, তাহলে প্রস্রবণগুলো একটু ছবি সহ প্র্যাকটিস করবে, বিভিন্ন টাইপের প্রস্রবণ যদি সব কোশ্চেন আসে পারবে। আর একটা হচ্ছে ভক্লুসিয়ান প্রস্রবণ। চুনাপাথর অঞ্চলে এটা দেখা যায়, গুহার ভিতর থেকে বাইরে আসা জলধারাকে ভক্লুসিয়ান প্রস্রবণ বলে। হ্যাঁ, ফ্রান্সের রোন উপত্যকায় দেখা যায় এটা। ফন্টেন দ্য ভক্লুস নামক এক প্রকার প্রস্রবণ থেকে এই নামের উৎপত্তি। মুসৌরির কেম্পটি জলপ্রপাত এই ধরনের প্রস্রবণ থেকে সৃষ্টি হয়েছে, এই চুনাপাথরযুক্ত অঞ্চল থেকে। আচ্ছা, আর একটা যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকুইফার ও আর্টেজিও কূপ। আর্টেজিও কূপের এই ছবিটা করতে হবে। আর্টেজিও কূপের আর্টেজিও কূপে কী হয় দেখো, অধভঙ্গ আকৃতি, অধভঙ্গ মানে এই যে ভ্যালি আকৃতি, যেটা অধভঙ্গ, আর ঊর্ধ্বভঙ্গ হলে পাহাড়ের আকৃতি, যেটা চূড়া। অধভঙ্গ আকৃতি অ্যাকুইফারের, অ্যাকুইফার তোমরা পড়েছো যে এই যে স্তরে এরকম স্থায়ী সম্পৃক্ত স্তর, হ্যাঁ, জল জমে থাকে, সেটাকে অ্যাকুইফার বলা হয়। এই যে অ্যাকুইফার স্তর, অধভঙ্গাকৃতি অ্যাকুইফারের উন্মুক্ত দুই প্রান্ত, এই যে উন্মুক্ত দুই প্রান্ত ভূপৃষ্ঠে, এখানে বৃষ্টি হচ্ছে, তাহলে এই সম্পৃক্ত স্তরে অ্যাকুইফারে জল প্রবেশ করছে। বৃষ্টি পড়লে বৃষ্টির জল প্রবেশ্য শিলাস্তরের মধ্যে চুইয়ে এর মধ্যস্থলে সঞ্চিত হয়। এই যে সম্পৃক্ত স্তর আছে স্থায়ী, এই দুদিকে বৃষ্টি হলে এখানে জল চুইয়ে এইখানে স্তরে সঞ্চিত হচ্ছে। এই জলের চাপ বেশি থাকে, কারণ দেখো নিচে অপ্রবেশ্য শিলাস্তর, জলটা যেতে পারছে না, জলটা খুব প্রেসারে থাকছে। এই অবস্থায় অপ্রবেশ্য স্তরের মধ্যে দিয়ে প্রবেশ্য স্তর পর্যন্ত নলকূপ খনন করলে, দুদিকেই দেখো অপ্রবেশ্য শিলাস্তর, এদিকে একটা এদিকে একটা, মাঝে এই জলটা প্রচণ্ড চাপে আছে, আর এটা প্রবেশ করছে জলটা এই দুপাশ দিয়ে, এই জলটা প্রচণ্ড প্রেসারে আছে। এবার এখানে যদি কোনো নলকূপ এই যে খনন করা হয়, মানে কোনো কূপ খনন করা হয়, তাহলে এটা কোনো পাম্প ছাড়া সহজেই জলটা বেরিয়ে আসে, স্বাভাবিক চাপে প্রবল বেগে উঠতে থাকে, একেই আর্টেজিও কূপ বলে। ফ্রান্সের আর্তোয়া প্রদেশে সর্বপ্রথম এই কূপ খনন করা হয় বলে এর নাম অনুসারে আর্টেজিও কূপ হয়েছে। ভারতের আমেদাবাদ জেলার বীরগাঁও নামক স্থানে একটা আর্টেজিও কূপ খনন করা হয়েছে। তাহলে আর্টেজিও কূপ কিন্তু টিকা বা 2 নম্বরের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ছবি সহ ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এরপর তোমাদের আমি পড়াবো ভৌমজলের যে ক্ষয়, দ্রবণ ইত্যাদি দ্বারা যে ভূমিরূপ সৃষ্টি হয়, সেই ভূমিরূপগুলো একটু জানতে হবে। আচ্ছা, ভৌমজলের ক্ষয়, ভৌমজলের ক্ষয় প্রধানত 2 প্রকারের হয়। একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়ায় একটা ক্ষয় হয়, আর একটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়ায় হয়। অবঘর্ষ প্রক্রিয়া বলতে যে চুনাপাথরযুক্ত অঞ্চলে জলপ্রবাহ যান্ত্রিক পদ্ধতিতে অবঘর্ষ প্রক্রিয়ায় অপ্রবেশ্য সাধারণ শিলাস্তরকে ক্ষয় করে। এটা কি অবঘর্ষ প্রক্রিয়াটা করেছেন একটু জেনে রাখো। হ্যাঁ, ভূপৃষ্ঠে অবস্থিত শিলাস্তরে নদীবাহিত নুড়ি, বিভিন্ন মাপ ও আকৃতির শিলাখণ্ড, বালি ইত্যাদি কঠিন পদার্থ নদীর অভ্যন্তর ও পাহাড়ের ঢাল বরাবর ঘর্ষণের মাধ্যমে ক্ষয় করে। হ্যাঁ, নদীর সঙ্গে চুনাপাথরযুক্ত অঞ্চলে যে নদীবাহিত নুড়ি কাঁকড়গুলো যাচ্ছে, সেগুলো নদী খাতে ঘর্ষণ হয়ে যে ক্ষয় করাচ্ছে, অবঘর্ষ ক্ষয়। আর দ্রবণ তো জানো, হ্যাঁ, এটা হচ্ছে রাসায়নিক একটা প্রক্রিয়া। বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড আছে আর যে জল আছে, হ্যাঁ, জল, সেই জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বলিক অ্যাসিড তৈরি হয়। তোমরা এটা শিখেছো, তৈরি করে। এই অ্যাসিড কি হয়, যখন চুনাপাথরের ওপর দিয়ে প্রবাহিত হয়, চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট CaCO3, সেই ক্যালসিয়াম কার্বনের ওপর দিয়ে যখন প্রবাহিত হয়, তখন সেটা ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। ক্যালসিয়াম বাইকার্বনেট খুব দ্রাব্য, সহজেই জলে ধুয়ে যায়, হ্যাঁ, এবং চুনাপাথরে দ্রবণজনিত ক্ষয় হয়।
আচ্ছা, এখানে যেটা আমি বললাম সেটাই তোমার রাসায়নিক বিক্রিয়াটা আছে। H2O মানে জল, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, এই দুটো মিলে হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড। আর এই কার্বনিক অ্যাসিড যখন CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করছে, তখন ক্যালসিয়াম এখানে যে বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়। হ্যাঁ, ক্যালসিয়াম বাইকার্বনেট যেটা তৈরি হচ্ছে সেটা সহজেই দ্রবীভূত হয়ে চলে যাচ্ছে। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট এটাও তাই একই প্রসেসে হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে তোমার কাস্ট ভূমিরূপ। এই যে চুনাপাথরযুক্ত অঞ্চলে একে কাস্ট বলা হয়। হ্যাঁ, এই কাস্ট অঞ্চল হচ্ছে, কাস্ট কথার অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। শর্ট কোশ্চেনের জন্য করে রাখবে, উন্মুক্ত প্রস্তর ক্ষেত্রকে কাস্ট বলা হয়। আচ্ছা, এখানে দেখো বোধহয় একটু ঘুরে গেছিলো এটা। হ্যাঁ, H2O প্লাস CO2 সমান H2CO3, মানে জল, H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনিক অ্যাসিড। আর এই কার্বনিক অ্যাসিড যখন CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করছে, যেটা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এবার আসছি কাস্ট ভূমিরূপ, যেটা কাস্ট কথার অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। হ্যাঁ, এটা একটু পড়ে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। কাস্ট কথাটির অর্থ কী, এটা তো আগেই বললাম আমি কিভাবে কাস্ট ভূমিরূপ তৈরি হয়। চুনাপাথরযুক্ত অঞ্চলে যখন বৃষ্টির জল আর কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, সেই কার্বনিক অ্যাসিড যখন পতিত হয় চুনাপাথরযুক্ত অঞ্চলে, তখন বিভিন্ন রকম ক্ষয়, দ্রবণ ও অবঘর্ষজনিত ক্ষয়ের ফলে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি হয়। এই ভূমিরূপগুলো তোমাদের একটু জানতে হবে পৃথিবীর। আচ্ছা, কিছু যে অঞ্চলগুলো কাস্ট অঞ্চল সেগুলো একটু জেনে রাখো। যেমন তোমার ক্রোয়েশিয়া, পৃথিবীর যে অঞ্চলগুলো, ক্রোয়েশিয়া, হ্যাঁ, মন্টেনিগ্রো, বসনিয়া, হার্জেগোভিনা, হ্যাঁ, সার্বিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী ডালমেশিয়ান উপকূল, আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস, কেন্টাকি, ফ্লোরিডা, ইন্ডিয়ানা প্রদেশ, ফ্রান্সের কসেস প্রদেশ, যুক্তরাজ্যের ইয়র্কশায়ার, ডার্বিশায়ার, মেক্সিকোর ইউকাটান উপদ্বীপ ইত্যাদি অনেক জায়গা, চীনের ইউনান প্রদেশ। হ্যাঁ, এইসব অঞ্চলগুলো যে পৃথিবীর কাস্ট অঞ্চলের অন্তর্গত। আর ভারতের কাস্ট অঞ্চল কোনগুলো? কাস্ট ভূমিরূপ সমৃদ্ধ অঞ্চল মধ্যপ্রদেশের পাঁচমারি। হ্যাঁ, মধ্যপ্রদেশের পাঁচমারি, অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি, হ্যাঁ, বোরা গুহা আছে ওখানে, মেঘালয়ের চেরাপুঞ্জি অঞ্চল, উত্তরাখণ্ডের দেরাদুন, উড়িষ্যার কোরাপুট অঞ্চল, বিহারের সাসারাম, মহারাষ্ট্রের সাহাদ্রি পর্বতের পাদদেশ। হ্যাঁ, এগুলো ছত্তিশগড়ের বিলাসপুর, জগদলপুর। হ্যাঁ, মোটামুটি ওই মধ্য ভারতের অনেকটাই কাস্ট চুনাপাথরযুক্ত অঞ্চল দেখা যায়। আর কিছু কিছু আছে মেঘালয় টেঘালয়, এই দিকগুলো, উত্তরাখণ্ডের দেরাদুন, এইগুলো। আচ্ছা, এবার কাস্ট ভূমিরূপ গঠনের কিছু শর্তাবলী, মানে কি কি শর্ত থাকলে, কি কি কন্ডিশন থাকলে কাস্ট ভূমিরূপ গঠিত হয়। একটা হচ্ছে বিশাল আয়তন, সমগ্র আয়তন খুব বিশাল হওয়া দরকার অঞ্চলটার। দাব্যশিলার উপস্থিতি, যেমন চুনাপাথর, ডলোমাইট, চক বা খড়িপাথর ইত্যাদি থাকতে হবে, যাতে কাস্ট ভূমিরূপ তৈরি হয়। দাব্যশিলার অনুকূল প্রকৃতি, মানে শিলার মধ্যে তোমার প্রবেশ্যতা, দারুণ বিশুদ্ধ হওয়া প্রয়োজন, বা কেলাসিত ফাটল ইত্যাদি দরকার। হ্যাঁ, তবে এটা চুনাপাথরের মাত্রা বেশি হতে হবে, 40% CaCO3 থাকতে হবে। হ্যাঁ, তবে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। পুরু চুনাপাথরের স্তরটা পুরু হতে হবে, যেমন ক্রোয়েশিয়া হচ্ছে 4000 মিটারেরও বেশি পুরু। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, সমগ্র অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়া প্রয়োজন, এর ফলে স্থানীয় ভৌমজল ভালোভাবে দ্রবণে কাজ করতে পারে। বৃষ্টিপাত হতে হবে, নদীর উপস্থিতি থাকতে হবে। হ্যাঁ, বৃষ্টিপাত না হলে তো দ্রবণ হবেই না। ভৌমজলের যোগান থাকতে হবে। এই কন্ডিশনগুলো হচ্ছে কাস্ট ভূমিরূপ গঠনের শর্তাবলী। এটা কিন্তু ভালো কোশ্চেন একটা। হ্যাঁ, চুনাপাথর ও দাব্য শিলাস্তরের নিচে প্রচুর ভৌমজল থাকলে চুনাপাথর তাড়াতাড়ি দ্রবীভূত হয়। তাহলে এই যে তোমাদের 7টা কন্ডিশন আছে, এগুলো ভালো করে রাখবে। আচ্ছা, কাস্ট ভূমিরূপ সমৃদ্ধ অঞ্চলের শ্রেণীবিভাগ, এটা একটুখানি আমি মোটামুটি শর্ট কোশ্চেন এলেও আসতে পারে, এটা ওই তোমার একটু পড়ে রাখবে। হ্যাঁ, হলো কাস্ট। আমি যেটা এবার পড়বো সেটা হচ্ছে তোমার ভূমিরূপগুলো একটু জানবো।
ভূমিরূপগুলো একটু জানবো। আচ্ছা, কাস্ট ভূমিরূপগুলো যেগুলো আমরা দেখেছি, আচ্ছা যেমন দ্রবণজাত প্রধান কাস্ট ভূমিরূপ, দ্রবণজাত প্রধান কাস্ট ভূমিরূপ, দ্রবণের ফলে যেগুলো হয়। দেখো এখানে প্রধান ভূমিরূপ হচ্ছে সিঙ্ক হোল বা সোয়ালো হোল। হোল মানে আমরা জানি যে ছোট গর্ত, যেটা সিঙ্ক হোল। কাস্ট অঞ্চলে দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে ছোট যে গর্তগুলো চুনাপাথরযুক্ত অঞ্চলে, যে কাস্ট অঞ্চলে দ্রবণের ফলে, এই দ্রবণ আমরা যে আগে পড়লাম, দ্রবণের ফলে যে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়, অবিরাম যে দ্রবণ চলছে, তারপরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে শিলা পাথর, তারপর ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয়, একে বলে সোয়ালো হোল। ফ্রান্সের আমেরিকা যুক্তরাষ্ট্রে বলে সিঙ্ক হোল, এমনিতে সোয়ালো হোল বলে, আমেরিকা যুক্তরাষ্ট্রে এগুলোকে সিঙ্ক হোল বলে। এছাড়া অনেক জায়গায় অনেক নাম আছে, যুগোস্লোভিয়ায় পোনর বলে, সোয়ালেট বলে, অনেক কিছু নাম আছে, তবে সিঙ্ক হোল, সোয়ালো হোল এগুলো নামই বেশি পরিচিত। আর এই সিঙ্কহোলের বৈশিষ্ট্য কি, এই সিঙ্কহোলের ছোটো যে গর্ত হলো দ্রবণের মাধ্যমে, এর মধ্যে দিয়ে নদী ভূগর্ভে প্রবেশ করে এবং ভৌগোলিক পার্কসের মতে কোনো ফানেলের মতো গর্তকে সোয়ালো হোল এবং সুরঙ্গের মতো গর্তকে পোনর বলে। সুরঙ্গের মতো যে গর্ত দেখো এখানে দেখাচ্ছে, সুরঙ্গের মতো গর্ত, এগুলো হচ্ছে পোনর। হ্যাঁ, আর ফানেলের মতো যে গর্ত তাকে সোয়ালো হোল বলা হয়। যুক্তরাষ্ট্রের ইঙ্গলবরো গেপিং ঘাইল নামক সোয়ালো হোলটি প্রায় 111 মিটার। আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্ট, এগুলো একটুখানি জাস্ট পরে তথ্যসমূহ পড়ে রাখবে, এগুলো আমি এত ডিটেলে পড়াচ্ছি না, প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, সিঙ্কহোল বা সোয়ালো হোলের উৎপত্তি, কী করে উৎপত্তি হয়? হ্যাঁ, তত্ত্ববিদদের মধ্যে দুভাবে উৎপত্তি হয়। একটা হচ্ছে শিলাস্তরে কেবলমাত্র নিম্নমুখী দ্রবণ ক্ষয়ের জন্য, এই দ্রবণের জন্য, জলের যে দ্রবণ ক্ষয় নিম্নমুখী, হ্যাঁ সেই তার জন্য হয়। আর কেউ কেউ বলছে যে কোনো সুড়ঙ্গ বা গুহার ওপর শিলা ধসের ফলে সিঙ্কহোল গঠিত হয়। এটা দুরকম মত আছে সিঙ্কহোলের গঠন সম্পর্কে। আচ্ছা, ডোলিন নেক্সট কি ভূমিরূপ দ্রবণজাত? ডোলিন। তাহলে প্রথম হলো সিঙ্কহোল বা সোয়ালো হোল, তারপরে হচ্ছে ডোলিন। ডোলিনটা কি? কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠে, এই যে তোমাদের আমি ভূমিরূপগুলো একবারে একসঙ্গে করে দিয়েছি, দেখো ছবি এঁকে। হ্যাঁ, সিঙ্কহোল বা সোয়ালো হোল, ডোলিন, সলিউশন প্যান, কাস্ট হ্রদ। হ্যাঁ, এরকম তোমরা একটু এরকম করে নোট করবে, হ্যাঁ খাতায়, তাহলে তোমাদের সুবিধা হবে। ডোলিন, ডোলিনটা কি? কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠে গঠিত সিঙ্কহোল বা সোয়ালো হোলের চেয়ে বড় আবদ্ধ গর্তকে ডোলিন বলে। এখানে দেখো আমি ছবিতে দেখিয়েছি, ঠিক আছে ডোলিন। আমি এখানেও এঁকেওছি ছবিতে, এটা হচ্ছে ডোলিন। হ্যাঁ, যে একটি বড় সাইজের যে গর্ত, হ্যাঁ তাকে বলা হয় ডোলিন। সিঙ্কহোলের চেয়ে যে বড় সাইজের গর্ত তাকে ডোলিন বলা হয়। আচ্ছা, ডোলিনের আবার অনেক প্রকারভেদ আছে। দ্রবণ কাজের ফলে যে ডোলিন হয় তাকে দ্রবণ ডোলিন বলে, গুহার ছাদ ধসে যে হয় তাকে ধসন ডোলিন বলে, চুনাপাথরের স্তর নিচে বসে গেলে তাকে অবনমন ডোলিন বলে, আর নদী প্রবেশ করার ফল যে নদী প্রবেশ ডোলিন বলা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 নম্বর কি? দ্রবণ প্যান বা সলিউশন প্যান। ডোলিনের চেয়ে বড় কিন্তু অগভীর দ্রবণজাত গর্তকে, কিন্তু অগভীর হয়, এটা দ্রবণজাত, একে দ্রবণ প্যান বা সলিউশন বলে। এটা স্পেসিফিক্যালি কিন্তু দ্রবণের ফলেই হয়, এই জন্য দ্রবণ প্যান বা সলিউশন প্যান বলে। এটা কিন্তু আবার ডোলিনের থেকে বড়। দেখো আমি এখানে বলেছি দ্রবণ প্যান বা সলিউশন প্যানটা, এই বইয়ের ছবি আছে কি না, যাই হোক এখানে ছবিটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, যাই হোক ডোলিনের থেকে একটু বড় সাইজ, যেটা অনলি দ্রবণের ফলেই তৈরি হয়। আচ্ছা, হচ্ছে কাস্ট হ্রদ। যখন ডোলিনের তলদেশ ধুয়ে আসা কাদা সঞ্চিত হয়, এই যে ডোলিনের তলদেশটা যখন যে কাদা জল ইত্যাদি সঞ্চিত হয়ে ভরাট হয়ে গেল, তখন তার ওপর জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে বলা হয় কাস্ট হ্রদ বা সিঙ্কহোল। জল জমে সিঙ্কহোল পুষ্করিণী বা কাস্ট হ্রদ গঠিত হয়। এই হ্রদে জমা জল ভৌম জলস্তরের ঊর্ধ্বসীমার উপরে উঠতে পারে না। কাস্ট গবাক্ষ, গবাক্ষ মানে আমরা জানি জানলাকে বলা হয়। হ্যাঁ, ধসের ফলে গঠিত একটি বিশেষ ধরনের সিঙ্কহোলের নাম। হ্যাঁ, কাস্ট গবাক্ষ, এটা একটা বিশেষ ধরনের সিঙ্কহোল যেটা ধসের ফলে গঠিত হয়। বা কাস্ট বাতায়ন, মানে জানলা তো বাতায়ন মানে। আচ্ছা, বিজ্ঞানী ম্যালটের মতে কাস্ট অঞ্চলে ভূগর্ভস্থ নদী একটি গুহা থেকে বের হয়ে অন্য একটি গুহায় যেখানে প্রবেশ করে, তাহলে কি হচ্ছে যে নদীটা একটা গুহাতে ঢুকছে,
কার্স্ট অঞ্চলে হ্যাঁ নদী একটা গুহাতে ঢুকছে আর একটা গুহা দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা গুহা থেকে বের হয়ে ভূগর্ভস্থ একটি গুহা থেকে বের হয়ে অন্য একটি গুহায় প্রবেশ করছে, তখন নদীর সেই উন্মুক্ত বা খোলা অংশটিকে কার্স্ট গবাক্ষ বলা হয়। এবার হচ্ছে উভালা বা পলিয়ে, হ্যাঁ পলজেও বলা হয়, পলজে বা উভালা। জলের সঙ্গে দ্রবীভূত অম্লের প্রভাবে ডলিনগুলির আয়তন ক্রমশ বাড়তে থাকলে, হ্যাঁ এই যে উভালা বা পলিয়ে বা পলজি, এই যে বড়, হ্যাঁ জলের সঙ্গে এগুলো যখন আকার, ডলিনের আকার এগুলো যখন আরও বড় হতে থাকে তখন এই উভালা পলজি এগুলো সৃষ্টি হয়। দুই বা তার বেশি ডলিন একত্রে মিলিত হয়ে যে বৃহদায়তন গর্তের সৃষ্টি করে তাকে উভালা বলা হয়। আচ্ছা, চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলে ইভালার চেয়ে বড় দীর্ঘায়িত সমতল তল বিশিষ্ট এবং চতুর্দিকে খাড়া ঢালযুক্ত আবর্ত গর্তকে পলজি বলে। আচ্ছা, দু তিনটে ডলিন একসঙ্গে মিলিত হয়ে উভালা হয়। আচ্ছা, এই যে উভালা আমি দেখালাম, এটা উভালা, সরি হ্যাঁ এটা উভালা ছিল। আর পলজি হচ্ছে আরও বড় যেটা হয় সেটাকে পলজি হয়। তাহলে সিংখোল বা সোয়ালোহোল ছোট, তার থেকে বড় ডলিন, তার থেকে বড় উভালা, হ্যাঁ তার থেকে বড় হচ্ছে পলজি। মনে থাকবে, এইভাবে মনে রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে গিরিখাত। গিরিখাত কি, ভূপৃষ্ঠের সমান্তরাল অবস্থানরত চুনাপাথর স্তরের ওপর দিয়ে প্রবাহিত নদী দোবন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠকে ক্ষয় করে এবং খাড়া ঢালযুক্ত গিরিখাতের মতো উপত্যকা গঠন করে। যখন সমান্তরালে অবস্থানরত চুনাপাথরের স্তরের ওপর দিয়ে কোনো, এই যে নদী প্রবাহিত হচ্ছে চুনাপাথরের স্তরের ওপর দিয়ে, এবং দোবন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠকে ক্ষয় করছে এবং খাড়া ঢালুযুক্ত গিরিখাতের মতো, যখন এরকম খাড়া ঢালুযুক্ত গিরিখাতের মতো উপত্যকার সৃষ্টি হচ্ছে তখন তাকে বলা হয় গিরিখাত। শুষ্ক অন্ধ উপত্যকা, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠের ওপর দিয়ে কোনো নদী প্রবাহিত হয়ে নদীটা কি হয়, শৃঙ্খল দিয়ে ভূগর্ভে প্রবেশ করে। হ্যাঁ নদী এরকম ধরো এখানে একটা ছবি দিয়েছে দেখো, এখানে নদী ধরো প্রবাহিত হচ্ছে, দিয়ে নদীটা এসে এরকম শৃঙ্খল দিয়ে নিচে ঢুকে যাচ্ছে, তখন এই নদীর একটা অংশ জল শূন্য হয়ে থাকে। এইটাকে বলা হয় অন্ধ শুষ্ক উপত্যকা। অনেক সময় প্রবল বৃষ্টিপাত হলে সম্পূর্ণ জল শৃঙ্খল দিয়ে ভূগর্ভে প্রবেশ করতে পারে না, তখন শুধু শুষ্ক উপত্যকাগুলো জলপূর্ণ থাকে। আর এই এটা তো জলপূর্ণ হয়, জলশূন্য অবস্থাটাকে শুষ্ক উপত্যকা বলে। অন্যদিকে নদী এসে তার প্রবাহ হারিয়ে ফেলে নদী উপত্যকার সেই অংশটিকে অন্ধ উপত্যকা বলে। আবার কিছু নদী এসে তার প্রবাহ হারিয়ে ফেলে চুনাপাথরযুক্ত অঞ্চলে, এই যে অসংখ্য গর্ত আছে সেখান দিয়ে প্রবাহ হারিয়ে ফেলে, তাকে অন্ধ উপত্যকা বলে। আচ্ছা, আর এটা হচ্ছে গুহা। ভৌম জলস্তরের কাছে বা সামান্য নিচে দোবন ও শিলাস্তর ধসে গিয়ে গর্ত ও শূন্যস্থানকে, গুহা মানে জানো শিলাস্তর ধসে গিয়ে যে গর্ত হয় তাকে বলা হয় গুহা। সুইজারল্যান্ডের আল্পস পর্বতের হোলক এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্টাকির ম্যামথ এই ধরনের গুহার উদাহরণ। এখানে অনেক উদাহরণ আছে, এই যে জর্জিয়ার ভরোনাইয়া বা ক্রুবেরা হচ্ছে বিশ্বের বৃহত্তম গুহা, এটা শর্ট কোশ্চেনের জন্য একটু করে রাখবে। আচ্ছা, আর একটা হচ্ছে টেরারোসা। টেরারোসাও খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ 2 নম্বরের কোশ্চেন আসতে পারে বা শর্ট কোশ্চেন, একটু জেনে রাখবে, টেরারোসা খুব ইম্পর্টেন্ট। মৃদু থেকে মধ্যম ঢাল বিশিষ্ট অবিশুদ্ধ চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলে কার্বনিক অম্লযুক্ত জল দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে যে লাল আম্লিক কাদার আবরণ সৃষ্টি করে। মৃদু বা মধ্যম ঢাল, একটু ঢালু হতে হবে চুনাপাথরযুক্ত অঞ্চলে। যে চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টি হলে তা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিশে সেটা কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এবং সেইটা যখন চুনাপাথরের ওপর দিয়ে যাচ্ছে তখন এটা একটা লালচে আম্লিক কাদার আবরণ তৈরি করছে, এবং তাকে মধ্য অক্ষাংশ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে টেরারোসা বলা হয়। হ্যাঁ, টেরারোসা মানে, টেরা মানে হচ্ছে, টেরারোসা কথা মানে লাল রঙের কাদা। ভূমধ্যসাগরীয় অঞ্চলে একে টেরারোসা বলা হয়। টেরা মানে কাদা আর রোসা মানে লাল। হ্যাঁ, ক্রান্তীয় অঞ্চলে একে দেখতে ল্যাটেরাইট মৃত্তিকার মতো হয়। টেরারোসা কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পুরু হয়, হ্যাঁ, এবং অনেক সময় ভূপৃষ্ঠকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে। আচ্ছা, এই গেল যে ক্ষয়জাত ভূমিরূপ, হ্যাঁ মানে দ্রবণের ফলে ক্ষয়জাত ভূমিরূপ। এবার হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ। সঞ্চয়জাত ভূমিরূপগুলো দেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট।
সঞ্চয়জাত ভূমিরূপগুলোর মধ্যে প্রধান যে ড্রিপ স্টোন যেটাকে বলা হয়, অ্যাকচুয়ালি হচ্ছে চুনাপাথরের জল যখন চুনাপাথরযুক্ত অঞ্চলে জল যখন গুহার ছাদ থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ে, তখন সেই জলের সঙ্গে চুনাপাথরগুলো যে থাকে অংশটা, সেই জলটা বাষ্পীভূত হয়ে গেলে ওই চুনাপাথরগুলো জমে যায়। জমে এবার যেখানে যেখানে সঞ্চিত হয় সেই অনুসারে তার নামকরণ হয়। এই এই যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলোকে ডিপ স্টোন বলা হয়। এগুলো বিভিন্ন প্রকারের হয়। কি কি দেখো, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। হ্যাঁ, এমনি টিকা হিসেবে আসতে পারে, 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, 1 নম্বরের কোশ্চেন আসতে পারে, বা বড় কোশ্চেন আসতে পারে। যে সঞ্চয়জাত ভূমিরূপগুলি কী কী। 1 নম্বর হচ্ছে স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট হচ্ছে ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত জল চুনাপাথরকে দ্রবীভূত করে, এবং যখন ভূপৃষ্ঠের ওপর দিয়ে জল চুঁইয়ে নামছে চুনাপাথরকে দ্রবীভূত করছে, এবং এই গুহার ছাদ থেকে যখন নামছে জলটা চলে যাচ্ছে বাষ্পীভূত হয়ে, এবং অসংখ্য দেয়ালে ফাটল ও দারণের মধ্যে চুঁইয়ে নিচে নামে জল বাষ্পীভূত হয়ে যায়, আর ক্যালসিয়াম কার্বনেটটা এরকম জমে থাকে। এটা বছরের পর বছর জমতে জমতে এই যে ওপরে ছাদ থেকে এরকম দারণের মতো স্তম্ভর মতো জমে আছে, এটাকে বলা হয় স্ট্যালাকটাইট। আবার এইটাই জলটা যখন টপ টপ করে মাটিতে পড়ছে গুহার, এই জলের সঙ্গে জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, মাটির যে চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট থাকছে সেটা আবার মাটি থেকে এরম যে উঠছে, এটাকে স্ট্যালাকমাইট বলা হয়। ভারতের দেরাদুনের কাছে তপকেশ্বরে এরম দেখা যায়, মেঘালয় মালভূমিতে চেরাপুঞ্জির কাছে স্ট্যালাকমাইট দেখা যায়। আর স্তম্ভ কোনটা হচ্ছে যখন এই দুটো স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট অনেক বছর থাকার ফলে একসঙ্গে এরকম জোড়া হয়ে হয়ে যাচ্ছে, তখন তাকে স্তম্ভ বলা হয়। আর হেলিকটাইট কি না, তির্যকভাবে যখন বেড়ে ওঠে তখন তাকে হেলিকটাইট বলা হয়। হেলিকমাইট যখন গুহার স্ট্যালাকমাইট থেকে তির্যকভাবে বেড়ে ওঠে, হ্যাঁ, তখন হেলিকমাইট বলা হয়। থইম হচ্ছে কার্স্ট অঞ্চলে গুহার মধ্যে সৃষ্ট সব ধরনের সঞ্চয়জাত ভূমিরূপকে এক কথায় স্পিলি ও থিম বলা হয়। হ্যাঁ, এই সবগুলোকে একসঙ্গে স্পিলি ও থিম বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে ক্ষয়জাত প্রধান কার্স্ট ভূমিরূপ। এখানে ক্ষয়জাত কী ভূমিরূপ দেখা যায়? লেপিয়েস, ক্যারেন বা ক্লিন্টস। দেখো, অপ্রবেশ্য এবং খাড়া ঢালযুক্ত চুনাপাথরের ক্ষয় প্রক্রিয়া অসংখ্য দীর্ঘ গর্ত খাঁজের সৃষ্টি হয়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এরা প্রায় 20 মিটার দীর্ঘ, 0.6 মিটার চওড়া হয়। এদের জার্মানিতে ক্যারেন, ফ্রান্সে ল্যাপিস গ্রাইক্স বলে। এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ল্যাপিস, ক্যারেন, গ্রাইক্স, এটা খুব ইম্পর্টেন্ট। ক্যারেন নানা রকমের হয়, এত ডিটেল তোমাদের অত দরকার নেই। আচ্ছা, আর একটা কি, চুনাপাথরের মেঝে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এই যে উঁচু শিরাগুলো হচ্ছে ক্লিন্ট বা ক্লাইন্ট, হ্যাঁ, বা ক্লিন্টস বলা হয়, আর নিচুগুলোকে গ্রাইক্স বলা হয়। একটা চুনাপাথরের মেঝে দ্রবণের ফলে অসংখ্য ক্যারেন ও ক্লিন্টস গড়ে উঠলে ভূপৃষ্ঠে এবড়ো খেবড়ো আকার ধারণ করে, একে চুনাপাথরের মেঝে বা কারণ ক্ষেত্র বলা হয়। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি ভূমিরূপ প্রক্রিয়ার মোটামুটি কমপ্লিট হলো। ভৌমজলের যে কাজ, ভূমিরূপগুলো কমপ্লিট হলো। এরপর আছে সামুদ্রিক প্রক্রিয়া, এসব ইত্যাদি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।